Hello guys, welcome back to my channel. In this video, I am going to present Ruskin Bond's famous story, The Eyes Have It. In the part 1, I have presented a part of the text and the remaining text will be discussed line by line along with a special introduction in this video. So friends, let us start. She was silent. Why she was silent? In the part 1 we have already discussed the narrator was calling on his memories. তিনি স্মৃতিচারণা করে তিনি মুশৌরির প্রাকৃতিক বর্ণনা ফুটিয়ে তুলেছিলেন এবং সেই বর্ণনা শুনতে শুনতে the girl who boarded the train at Saharanpur was silent. I wondered if my words had touched her. আমি ভাবছিলাম আমার কথাগুলো তাকে স্পর্শ করলো কিনা. Touched here means স্পর্শ করা, ছুঁয়ে যাওয়া. Made somebody feel sympathetic or whether she thought me a romantic fool. নাকি সে আমাকে একজন রোমান্টিক বা কল্পনাপ্রবণ বোকা বলে ভাবছিল কিনা. Actually, romantic can be judged here as a fool who is full of fantasy or imaginative. Again, the word romantic can be taken in a positive term, who loves nature, who is imaginative. Then I made a mistake. এখানে ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিকে আমরা জানি গল্পটা বর্ণিত হয়েছে. এই ব্লাইন্ড ন্যারেটর ভাবছেন যে মেয়েটি আমাকে বোকা বলে ভাবছে কিনা. আমি অবাক হচ্ছিলাম বা আমি ভাবছিলাম আমার কথাগুলো তাকে ছুঁয়ে গেল কিনা. ঠিক তারপরেই আমি একটি ভুল করে ফেললাম. It was a mistake. So what was the mistake? What is it like outside? I asked. আমি প্রশ্ন করলাম, আচ্ছা বাইরেটা কেমন দেখতে? দেখো আমরা আগেই আলোচনা করেছি the blind narrator was trying to hide his blindness from the girl. মেয়েটির কাছ থেকে তার অন্ধত্বকে লুকিয়ে রাখতে চাইছিল. সে চাইছিল একজন সাধারণ মানুষের মতো, সাইটেড পারসনের মতো তার সঙ্গে আচরণ করতে. কিন্তু সে একটা ভুল করে জিজ্ঞাসা করে ফেললো বাইরেটা কেমন দেখতে. What is it like outside? বাইরেটা কেমন দেখতে. Outside এর অপোজিট ওয়ার্ড হবে ইনসাইড, because they were inside the train compartment. কারণ এই প্রশ্নটির দ্বারা মেয়েটি অনায়াসে ধরে নিতে পারে যে the narrator could not see the outside the train compartment. She seemed to find nothing strange in the question. এই প্রশ্নটায় যেন সে কোনো নতুনত্ব বা অদ্ভুত কিছু দেখতে পেল না. স্ট্রেঞ্জ মানে আশ্চর্যজনক, অদ্ভুত, সারপ্রাইজিং. Had she noticed already that I could not see? সে কি ইতিমধ্যেই লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না? আসলে এটা আগেও বলেছি, দিস ইজ এ কাইন্ড অফ সাইকোলজিক্যাল শর্ট স্টোরি যেখানে ব্লাইন্ড ন্যারেটর মনস্তাত্ত্বিকভাবে তার যে ঘটনা প্রবাহ চলছে সেটা নিয়ে অনুধাবন করছেন এবং তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন. ফলে এখানে যে কথোপকথনটা হচ্ছে, কনভারসেশন ইজ মিনিমাম, দ্য হ্যাপেনিংস আর মিনিমাম, ম্যাক্সিমাম ইজ দ্য ইন্টারনাল থটস. বেশিরভাগটাই আভ্যন্তরীণ ভাবনার বহিঃপ্রকাশ ঘটছে. বাট আর নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস. কিন্তু তার পরের প্রশ্নটি আমার সমস্ত সন্দেহ দূর করে দিল. হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো? সি আস্কড. মেয়েটি নিজে থেকেই প্রশ্ন করলো, আচ্ছা আপনি কেন জানলা দিয়ে তাকাচ্ছেন না? This line indicates that the girl also assumed the narrator to be a sighted person. আমরা গল্পের প্রেক্ষাপটে জানবো যে মেয়েটিও কিন্তু অন্ধ. ফলে সেও ভুল করেছিল, ন্যারেটরকে ভেবেছিল যে একজন সাইটেড পারসন. সে তাই ঘুরিয়ে প্রশ্ন করলো যে তুমি কেন জানলা দিয়ে তাকাচ্ছ না? আসলে এভাবে তারা দুজনে একে অপরকে দৃষ্টিশক্তি সম্পন্ন হিসাবে ধরে নিচ্ছিল, and behaving like the sighted person. এবং ন্যারেটর ভাবছে যে he was successful in befuling the girl, but ultimately he would be befooled himself. সে ভাবছে যে আমি বোকা বানাতে সক্ষম হচ্ছি এবং সেই জন্য মিস্টেকটা কোনো রকম ভাবে সে চাপা দিতে পারলো. মেয়েটি তাকেই সরাসরি প্রশ্ন করলো যে তুমি বাইরে তাকাচ্ছ না কেন, বা আপনি নিজেই জানলা দিয়ে বাইরে দেখছেন না কেন? I moved easily along the berth. আমি ট্রেনে যে ঘুমানোর জায়গা বার্থ বরাবর এগিয়ে গেলাম. মুভড মানে সরে যাওয়া, ইজিলি মানে সহজে, অ্যাডভার্ব ফর্ম. and felt for the window ledge. এবং জানলার
খাঁজ, জানলার নিচের যে খাঁজটা বা চৌকাঠটা আমি হাতড়াতে লাগলাম। ফেল্ট ফর মানে হাতড়ানো, অর্থাৎ আন্দাজে তিনি এগিয়ে গেলেন সেই চৌকাঠটার দিকে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলাই ছিল, ট্রেনের জানলা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি এর মুখোমুখি হলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং ভান করতে লাগলাম যে যেন আমি নিসর্গ দৃশ্য বা এই প্রাকৃতিক দৃশ্যটাকে পর্যবেক্ষণ করছি। হেয়ার স্টাডিং মিন্স নোটিসিং, ওয়াচিং অ্যান্ড অবজার্ভিং। আমি যেন পর্যবেক্ষণ করছি, পর্যবেক্ষণ করার ভান করতে লাগলাম। প্রিটেন্স মানে ভনিতা বা ভানস, ভান, ডিসেপশন, ফলসো। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ট্রেনের হাঁপানোর শব্দ শুনতে পেলাম। এটা জিরান্ড করা আছে, প্যান্টিং ভার্বের সঙ্গে আইএনজি। দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, দ্য হুইজিং অফ দ্য ইঞ্জিন তিনি শুনতে পাচ্ছিলেন। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার মর্মরধ্বনি, ঘর ধ্বনি। একটা নাম মৃদু শব্দ, ডিপ লো কন্টিনিউয়াস সাউন্ডকে বলা হয় রাম্বল সাউন্ড। ট্রেনের চাকা একটা নির্দিষ্ট ছন্দে চলে। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, আর আমার মনশ্চক্ষে, আই কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই, আর মনশ্চক্ষে আমি দেখতে পাচ্ছিলাম যে টেলিগ্রাফ পোস্টগুলো ঝলকের মতো চলমান ভাবে চলে যাচ্ছে। ফ্ল্যাশিং বাই মানে এক ঝলকে চলে যাচ্ছে। আসলে এটা বারবার করে আমরা এই গল্পে পাচ্ছি। দ্য ব্লাইন্ড ন্যারেটর ওয়াজ blind physically, but he had the mind's eye active. He was imaginative. He could visualize everything in his imagination. তার মানসচক্ষে, কল্পনায় বা অন্তর্দৃষ্টিতে সে কিন্তু সবকিছুই দেখতে পেত। তাই সে মনশ্চক্ষে যেন দেখছে যে টেলিগ্রাফ পোস্টগুলো যেন খুব ঝলক দিয়ে চলে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, আমি সাহস করে বললাম, আপনি কি লক্ষ্য করেছেন, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। আসলে সে তো ভান করছে যে যেন সে একটা সাইটেড পারসন, দেখতে পায়। তাই সে বলল যে দ্য ট্রিজ সিম টু বি মুভিং, গাছগুলো যেন চলে যাচ্ছে, হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যখন আমরা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি, আমরা এখানে ট্রেনের ভিতরে স্থির আছি। আসলে এটা একটা কমন অপটিক্যাল ইলিউশন ডিউরিং দ্য ট্রেন জার্নি অর বাস জার্নি। দ্য মেনশন অফ দিস ইন্ডিকেটস দ্য ন্যারেটার্স ডেসপারেশন টু ক্যারি অন দ্য কনভারসেশন উইথ দ্য গার্ল। না হলে সে যে জায়গায় আছে এখানে কনভারসেশন বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সে ভেঞ্চার করলো। ভেঞ্চার মানে সাহসে ভর করে বলে ফেলা। ভেঞ্চার মানে সাহস করে বললাম, মানে ঝুঁকি নিয়ে বলে ফেললাম। হি টুক দ্য রিস্ক। হোয়াই হি টুক দ্য রিস্ক? টু কন্টিনিউ দ্য কনভারসেশন উইথ দ্য গার্ল, মেয়েটির সঙ্গে কথোপকথন চালিয়ে নিয়ে যেতে সে উদ্যত ছিল। এবং আমরা জানি দ্য ন্যারেটার, ব্লাইন্ড ন্যারেটার ওয়াজ ইনফ্যাচুয়েটেড অ্যাবাউট দ্য গার্ল অ্যান্ড হি ওয়ান্টেড টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। মেয়েটি দেখতে কেমন সেটাও সে আবিষ্কার করতে চাইছিল, অর্থাৎ মেয়েটির প্রতি সে আকৃষ্ট হয়েছে। এবং আগেও আমরা আলোচনা করেছি, দ্য গার্ল ওয়াজ এ কাইন্ড অফ ল্যাম্প অর লাইট ইন হিজ ডার্ক লাইফ। তার অন্ধকার জীবনে মেয়েটির এই উপস্থিতি একটা আলোক সদৃশ বা আলোকবর্তিকা স্বরূপ এসেছিল। ফলে সে কোনোভাবেই হাতছাড়া করতে চাইছিল না মেয়েটির সঙ্গে, তাই যে কোনোভাবেই সে কথোপকথন চালিয়ে নিয়ে যেতে চাইছিল। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেড। মেয়েটি বলল, ওটা তো সবসময় ঘটে। এটা যে একটা সাধারণ বিজ্ঞানের ধারণা, যে কেউ বর্তমান পরিস্থিতি না দেখেও বলে দিতে পারে। মেয়েটি তাই বলল, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, ওটা তো সবসময় ঘটে। So the girl's awareness of the illusion during train journeys and her previous confession about the love of the hills in October suggest that, like the narrator, the girl had not been blind from birth. এটাও কিন্তু আমরা বুঝতে পারছি মেয়েটিও জন্ম থেকে সম্ভবত অন্ধ ছিল না। তাই সে বলেছে, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, ওটা তো প্রায়শই ঘটে, ওটা তো সবসময় ঘটে। She said, do you see any animals? তুমি কি কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছ, প্রাণী দেখতে পাচ্ছ? অর্থাৎ এই যে প্রাণী দেখতে পাওয়া আর দ্বারা সে জেনে নিতে চাইছে বাইরেটা আসলে কেমন, সে আসলে ন্যারেটরকে দিয়ে দেখে নিতে চাইছে। আমরা জানি দ্য আইজ হ্যাভ ইট, চোখের এটা থাকে, চোখের কি থাকে, দৃষ্টি থাকে, কিন্তু মেয়েটির এটা চোখের দৃষ্টি ছিল না। সে চাইছিল যে ব্লাইন্ড ন্যারেটরের চোখ দিয়ে সে দেখে নিতে, আবার ব্লাইন্ড ন্যারেটর চাইছিল ওই মেয়েটির চোখ দিয়ে দেখে নিতে। আসলে এই দৃষ্টি বা দৃষ্টিহীনতা এই গল্পের একটা বিষয় হয়ে উঠেছে, এবং তাই নামকরণ খুব সাজুজ্যপূর্ণ। আমরা 43 পেজ শেষ করলাম। 44 পেজে, নো আই অ্যানসার কোয়াইট কনফিডেন্টলি, আমি খুব দৃঢ়তার সঙ্গে
আত্মবিশ্বাসের সঙ্গে, কনফিডেন্টলি মানে আত্মবিশ্বাসের সঙ্গে, উইথ স্ট্রং বিলিফ, সাহস করে সে বলে ফেললো, উত্তর দিল, আই রিপ্লাইড নো, না, যে আমি কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছি না। কোন প্রশ্নের নিরিখে? ডু ইউ সি এনি অ্যানিমালস? এইটার অ্যান্সার হিসাবে সে বলল নো। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্টস নিয়ার দেরা। ন্যারেটার এটা বলে ফেললো, তার কারণ সাহস করে বলল, আত্মবিশ্বাসের সঙ্গে বলল, এর কারণটা হচ্ছে তিনি জানতেন যে প্রায় কদাচ কোনো জন্তু জানোয়ার দেখা যায় না দেরার বাইরের জঙ্গলে। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি রাস্কিন বন্ড এর একটা ধারণা এখানে প্রকাশিত হয়েছে যে হিমালয় অঞ্চলে জঙ্গল এবং বন্যপ্রাণী বিলুপ্তির বিষয়ে একটা ইঙ্গিত রয়েছে। রাস্কিন বন্ড তার অনেক লেখায় এই বিষয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন যে দেরার বন্যপ্রাণী বিলুপ্ত হচ্ছে, জঙ্গলে প্রাণীদের সংখ্যা কমে যাচ্ছে। ফলে একটা এনভায়রনমেন্টালিস্ট হিসাবেও এই মন্তব্য যথেষ্ট প্রাসঙ্গিক। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো। যাই হোক, ব্লাইন্ড ন্যারেটার জানলা থেকে সরে এলেন। আসলে এতক্ষণ তিনি জানলার সামনে বসে ভান করছিলেন যেন বাইরের জগৎ দেখতে পাচ্ছিলেন, কিন্তু কোনো জন্তু জানোয়ার না দেখতে পাওয়ায় তিনি যেন সরে এলেন। আসলে এটা সম্পূর্ণভাবে প্রিটেনশন ছিল। অ্যান্ড ফেসড দ্য গার্ল, এবং মেয়েটির মুখোমুখি হলাম। আন্দাজে সে মেয়েটির সামনের দিকে তাকালো। অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, এবং খানিকক্ষণ আমরা নীরবে বসে রইলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। আমি মন্তব্য করলাম, তোমার মুখখানা তো খুব চমৎকার। আসলে এটা একটা দারুণ সাহসী একটা মন্তব্য যেটা ন্যারেটার করলেন। তোমার চমৎকার মুখমণ্ডল, ইন্টারেস্টিং, আকর্ষণীয় মুখমণ্ডল, আমি মন্তব্য করলাম। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি বেশ সাহসী হয়ে উঠছি। কোয়াইট মানে সম্পূর্ণভাবে, টোটালি, এন্টায়ারলি। ডেয়ারিং মানে সাহসী, দুঃসাহসী বা বেপরোয়া, রেকলেস, ডেসপারেট। আই বিকেম desperate in comment, but it was a safe remark. We have to underline it. Why it was a safe remark? কারণ সে যেমন দেখতেই হোক না কেন কোনো মেয়ে, তার মুখটা কিন্তু চমৎকার হতে পারে। সে ফর্সা কিংবা কালো, কিংবা সে যেমন মুখের হোক না কেন, তার মুখের মধ্যে এমন কিছু থাকতে পারে যেটা যে কোনো মানুষের ক্ষেত্রে এই কমেন্টটা অ্যাপ্লিকেবল, যে দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। এই মন্তব্যটাকে তাই ন্যারেটার মনে করেছেন ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এটা ছিল একটা নিরাপদ মন্তব্য। যদিও সে অনেকটা যথেষ্ট সাহসী হয়ে বেপরোয়া এবং দুঃসাহসিকতার নিদর্শন দিয়েছে। কোনো মেয়েকে সরাসরি বলা যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটার জন্য গাটস লাগে। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, কারণ সে ভালো করেই মেয়েদের প্রকৃতি জানতো। ফলে দিস স্টেটমেন্ট ইজ অ্যাবাউট দ্য গার্লস, এবং এটা কন্টেন্স বন্ডস টাং ইন চেক হিউমার, খানিকটা মুখ টিপে রসিকতা বোধ প্রকাশ করেছেন তিনি। বাট ইট অলসো কন্টেন দ্য হিন্ট অ্যাবাউট নার্সিসিস্টিক কাইন্ড অফ ওয়ান্স লাভ ফর ওয়ান্স বিউটি অ্যান্ড দ্য ন্যারেটার্স অ্যাটিটিউড। এটা কিন্তু সৌন্দর্যের প্রতি ভালোবাসার ইঙ্গিত, এবং এটা বক্তার যে একটা দৃষ্টিভঙ্গি সে সম্বন্ধেও কিন্তু বলে দিচ্ছে। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, এটা একটা জেনারেলাইজড কমেন্ট যে মেয়েরা সাধারণতভাবে ফ্ল্যাটারিকে রেজিস্ট করতে পারে না। ফ্ল্যাটারি মানে তোষামোদ, প্রেইজ অর অ্যাডমিরেশন, প্রশংসাকে তারা যে প্রতিরোধ করতে পারে না, আটকাতে পারে না, চেক করতে পারে না। তাদের যদি কেউ প্রশংসা করে তারা বিগলিত হয়ে যায়। এটা আমরা সেই বিবলিক্যাল অ্যালিউশন থেকেও জানি যে আগে নারীরা সহজেই প্রলোভিত হয়, সেই ইভ যেমন করে জ্ঞান বৃক্ষের ফল খেয়েছিল। সি লাফড প্লিজেন্টলি, মেয়েটি একটা মধুরভাবে হেসে ফেলল। প্লিজেন্টলি মিনস চার্মিংলি, সুইটলি, a clear ringing laugh. So how was the laugh of the girl? It was a clear ringing laugh. এটা ছিল একটা পরিষ্কার ঝংকৃত সুরেলা হাসি, like the sound of a bell. So the laugh was a clear laugh, pleasant laugh, and it was a ringing laugh, as if the sound of the laugh was like the sound of a bell. এটা একটা মেটাফরের অবশ্য উদাহরণ রয়েছে এখানে। মেয়েটি তখন কি মন্তব্য করলো? ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস। খুব চমৎকার বলেছেন, মেয়েটি বলল, আপনি বেশ চমৎকার করে বলেছেন যে আমার একটা ইন্টারেস্টিং ফেস রয়েছে। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস, কারণ
আমি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। লোকে সবাই বলে যে আই হ্যাভ এ প্রেটি ফেস। প্রেটি মিনস বিউটিফুল, সুন্দর। আমার মুখটা সুন্দর, এই মন্তব্য শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। মেয়েটি আসলে নিজের রূপ সম্বন্ধে যে সচেতন, এমনকি খানিকটা গর্বিতও, লোকের কথা শুনে সে নিজেকে একটা সুন্দরী বলে মনে করে, এটাও কিন্তু এই বাক্য থেকে পরিষ্কার। আই এম টায়ার্ড অফ, লোকের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। আসলে এটা মেয়েটিও সচেতন। সি ওয়াজ কনসাস অ্যাবাউট হার ওন বিউটি। ও সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস। ও, তোমার তাহলে একটা সুন্দর মুখ রয়েছে, থটাই আমি ভাবলাম। অর্থাৎ ন্যারেটার এইভাবে প্রকৌশলে জেনে নিলেন যে দ্য গার্ল হ্যাড এ প্রেটি ফেস। ঠিক যেমন করে আমরা জিমি ভ্যালেন্টাইন গল্পে জিমিকে দেখেছিলাম কৌশলে ব্যাংকের দাওয়ায় বসে যে ছেলেরা আড্ডা মারছিল তাদের কাছ থেকে মিস অ্যানাবেল অ্যাডামসের নামটা জেনে নিতে, কারণ সে বলেছিল যে ইজন্ট সি পলি সিমসন। ছেলেটি তখন বলেছিল নো, সি ইজ অ্যানাবেল অ্যাডামস। এইভাবে কৌশলে ন্যারেটার জানতে সফল হলো হাউ দ্য গার্ল লুক লাইক। অ্যাকচুয়ালি হি ওয়াজ সাকসেসফুল ইন ডিসকভারিং দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল। মেয়েটি কেমন দেখতে সেটা আবিষ্কার করতে ন্যারেটার শেষ পর্যন্ত সফল হলেন, কারণ তিনি আগে সংশয় প্রকাশ করেছিলেন যে তিনি কখনোই সেটা আবিষ্কার করতে পারবেন কিনা। অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং আমি জোরে জোরে বললাম, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। হ্যাঁ, একটা আকর্ষণীয় মুখ তো সুন্দরী হতেই পারে। ন্যারেটার ভাবলেন বোধহয় মেয়েটি এই কথাটা বলল কারণ সে ইন্টারেস্টিং ফেস বলেছে, আসলে বিউটিফুল ফেস বা প্রেটি ফেস বলে বলেনি বলেই। তাই সে সাফাই গাইল, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, সি সেড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। মেয়েটি তখন বলল, আপনি কিন্তু সাহসী একজন যুবক। গ্যালেন্ট মানে সাহসী, কারেজিয়াস, ব্রেভ। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কেন আপনি এত গম্ভীর? গ্রেভ, ট্যাসিটার্ন অ্যান্ড থটফুল, কেন আপনি এতটা সিরিয়াস? অপোজিট অফ সিরিয়াস উড বি ক্যাজুয়াল। আপনি ক্যাজুয়ালি কেন আমার কথাটা নিচ্ছেন না, এতটা সিরিয়াসলি নিলেন কেন? মেয়েটি বলল। তা মেয়েটির এই কথা শুনে ন্যারেটারের কি প্রতিক্রিয়া? আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। আমি ভাবলাম তাহলে আমার তার জন্য হাসার চেষ্টা করা উচিত। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। কিন্তু এই হাসির চিন্তা আমাকে কেবল সমস্যা জর্জরিত এবং একাকী করে তুলল। আমরা আসলে পৌঁছে গেছি এই গল্পের ক্লাইম্যাক্সে। দিস ইজ দ্য ক্লাইম্যাক্টিক লাইন, দিস ইজ দ্য ক্লাইম্যাক্স। এটা গল্পের একদম চূড়ান্ত জায়গা, যেখানে মেয়েটির সঙ্গে, একটা অপরিচিত মেয়ের সঙ্গে কথোপকথন চলাকালীন তার রূপ সৌন্দর্য নিয়ে মন্তব্য করে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছলেন। এবং মেয়েটির যে মন্তব্য তা কিন্তু ছেলেটিকে বা আমাদের এই ব্লাইন্ড ন্যারেটরকে হাসতে উদ্বুদ্ধ করছে, কিন্তু তিনি হাসছেন না। তার কারণ যে এই হাসির চিন্তা তাকে সমস্যা জর্জরিত এবং একাকী করে তুলেছে। আসলে আমরা একটা আধুনিক ছোট গল্প পড়ছি, যে আধুনিক ছোট গল্পের একটা কিন্তু আধুনিকতার বৈশিষ্ট্য হলো, আধুনিক সাহিত্যের বৈশিষ্ট্য হলো অ্যালিয়েনেশন, ট্রাবল, সেন্স অফ পেইন, সেন্স অফ সাফারিং। সো এটা কিন্তু এই আমাদের এখানে সেন্ট্রাল ক্যারেক্টার ব্লাইন্ড ন্যারেটরের মধ্যে রয়েছে। তাই সে যে একা, এটা কিন্তু তার মনে হলো। সে যে মেয়েটি নেমে যাওয়ার পরে ট্রেন থেকে তাকে আবার একা থাকতে হবে, তার একার জগতে ফিরে যেতে হবে, তার সেই অন্ধ জগতে ফিরে যেতে হবে, তার অন্ধকার জগতে ফিরে যেতে হবে। মেয়েটি এই আলোকবর্তিকা স্বরূপ তার জীবনে এসেছিল, এটা কিন্তু সে সচেতন। ফলে এই সেন্স অফ অ্যালিয়েনেশন এই গল্পের একটা বিষয়, যেটা কিনা ন্যারেটরের এই ভাবনা থেকে সেটা পরিষ্কার। সে তখন না হেসে গল্পের কথোপকথনের মোড়টা, তাদের যে কনভারসেশন, সেটাকে সে অন্যদিকে চেঞ্জ করে দিল। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা শীঘ্রই আপনার স্টেশনে এসে যাব। অর্থাৎ মেয়েটি কোন স্টেশনে নামবে সে আগেই জানিয়েছিল যে সাহারানপুর স্টেশনে নামবে। থ্যাঙ্কস গুডনেস ইটস এ শর্ট জার্নি, ঈশ্বরকে ধন্যবাদ যে এটা একটা সংক্ষিপ্ত যাত্রা। I cannot bear to sit in a train for more than 2 or 3 hours. আমি ট্রেনে একটানা বসে থাকতে পারি না 2 থেকে 3 ঘন্টার বেশি। I cannot bear, আমি সহ্য করতে পারি না। It is intolerable to me in a train
ফর মোর দ্যান 2 or 3 hours, 2 থেকে 3 ঘন্টার বেশি আমি বসতে পারি না। তাই আই এম থ্যাঙ্কফুল টু গড, ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি, বিকজ ইট ওয়াজ এ শর্ট জার্নি। এবং মেয়েটি তাহলে কোথা থেকে কোথায় এসেছিল? রোহনা থেকে তার যাত্রাপথ ছিল সাহারানপুর। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. কিন্তু আমি প্রস্তুত ছিলাম, yet মানে তথাপি, I was prepared, আমি প্রস্তুত ছিলাম। Prepared means I was ready to sit there, ওখানে বসে থাকতে, for almost মানে প্রায়, any length of time, যতক্ষণ খুশি আমি বসে থাকার জন্য প্রস্তুত ছিলাম, just to listen to her talking, শুধু তার কথা শুনবো। কারণ তার কণ্ঠস্বরের একটা রিংিং লাফ রয়েছে, তার কণ্ঠস্বরকে তিনি ভালোবাসেন। এবং মেয়েটির কণ্ঠস্বর কেমন ছিল সেটা আরো পরিষ্কার করে ন্যারেটর বলেছেন, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার কণ্ঠস্বরে ছিল পাহাড়ি নদীর একটা ঝলকানি, উজ্জ্বলতা বা ঝলক। স্পার্কল মানে রেডিয়েন্স, এবং কার রেডিয়েন্স ছিল? অফ এ মাউন্টেন স্ট্রিম। এটাও মেটাফরিক্যাল একটা লাইন, যেখানে মেয়েটির কণ্ঠস্বরকে পাহাড়ি নদীর উজ্জ্বলতার সঙ্গে, পাহাড়ি ঝর্ণার, স্ট্রিম মানে ছোট নদী, রিভুলেট, ব্রুক, BROOK, ব্রুক মানে ছোট নদী, তার স্পার্কলের সঙ্গে তুলনা করা হচ্ছে। As soon as she left the train, যখনই সে ট্রেন থেকে নেমে যাবে, she would forget our brief encounter, সে আমাদের এই সংক্ষিপ্ত কথোপকথন ভুলে যাবে। ব্রিফ এনকাউন্টার হেয়ার রেফার্স টু দ্য ব্রিফ মিটিং, এই যে সংক্ষিপ্ত সাক্ষাৎকার, এই যে ইন্টারভিউ অর দ্য কনভারসেশন, তাকে বোঝাচ্ছে এই ব্রিফ এনকাউন্টার, বিকজ ইট লাস্টেড অনলি ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম। অ্যাজ সুন অ্যাজ, যখনই তখনইর উদাহরণ, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে বললে নো সোনার দিয়ে করতে হবে। নো সোনার হ্যাড শি লেফট দ্য ট্রেন দেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটাকে হার্ডলি দিয়ে, বেয়ারলি দিয়েও চেঞ্জ করা যায়। এবং এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আমার অ্যাজ সুন অ্যাজ থেকে নো সোনার দেন ভিডিওটি দেখলে তোমরা এই ধরনের চেঞ্জ অনায়াসে করতে পারবে। বাট ইট উড স্টে উইথ মি, কিন্তু এই সংক্ষিপ্ত কথনের স্মৃতি থেকে যাবে, স্টে উইথ মি, আমার সঙ্গে থেকে যাবে, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, বাকি যাত্রাপথ আমার সঙ্গে থেকে যাবে, অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং তারও কিছু পরে। আসলে ন্যারেটর ওয়াজ কনসাস অফ হিজ physical inability, and that's why he was in a kind of melancholic mood, he was in a sad mood, তার মানসিকতাটা ছিল দুঃখময়, এবং এই দুঃখী ভাবনা তার কথোপকথনের মধ্যে প্রকাশিত হয়েছে। আর এমন ভাবে এই অংশটিকে সে প্রকাশ করছে, এটাকে আমরা একটা নাটকের প্লট ডায়াগ্রামে যদি এটাকে ভাবি, ইট মাইট বি দ্য ফলোইং অ্যাকশন, এবং এটা পোয়েটিক্যালি হ্যাজ বিন প্রেজেন্টেড বাই রাস্কিন বন্ড। যেন রাস্কিন বন্ড গল্প লিখছেন না, এত সুন্দরভাবে তিনি স্মুথ হয়েতে গল্পটাকে এগিয়ে নিয়ে গেছেন, যখন আমাদের কাছে মনে হচ্ছে ঠিক যেমন করে সলিটারি রিপার কবিতায় কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন সেই স্কটিশ ভ্যালি থেকে অচেনা মেয়েটির গান শুনতে শুনতে যখন তিনি ফিরছিলেন, তারও ঠিক এই একই রকমের ভাবনা হচ্ছিল যে আমি যখন এখান থেকে চলে যাব তারপরেও গানটার সুর আমার মধ্যে অনুরণিত হবে। ঠিক একই ভাবনা এখানে রাস্কিন বন্ডের ছোট গল্পে ন্যারেটরের, এই ব্লাইন্ড ন্যারেটরের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, যে মেয়েটি চলে যাবে, যখনই নেমে যাবে সে হয়তো আমাদের এই সংক্ষিপ্ত কথোপকথন ভুলে যাবে, কিন্তু আমার সঙ্গে এটা তারপরেও কিছুক্ষণ থেকে যাবে। দ্য ইঞ্জিনস হুইসল শ্রিকড, ইঞ্জিনের বাঁশির শব্দ, শ্রিকড মানে তারস্বরে আওয়াজ করা, লেট আউট সাডেন হাই পিচ সাউন্ড, শ্রিকড মানে তীব্র তারস্বরে বাঁশি বেজে উঠল। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড, এখানে দ্য ক্যারেজ রেফার্স টু দ্য ট্রেন অর দ্য ট্রেন কম্পার্টমেন্টস, গাড়ির চাকাগুলো, কম্পার্টমেন্টের চাকাগুলো চেঞ্জড দেয়ার সাউন্ড, তাদের শব্দ বদলালো, অর্থাৎ তাদের গতি পরিবর্তিত যে হচ্ছে সেটা বুঝিয়ে দিল। অ্যান্ড রিদম, শব্দ এবং ছন্দ বদলালো, রিদম মানে ছন্দ, রেগুলার রিপিটেড সাউন্ড অফ দ্য মুভমেন্ট। দ্য গার্ল গট আপ, মেয়েটি উঠে পড়লো, কারণ সে বুঝলো যে সাহারানপুর স্টেশন এসে যাচ্ছে। গেট আপ এর পাস্ট টেন্স গট আপ। অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, বিগান, তার জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করলো। আই ওয়ান্ডার, আমি ভাবলাম, আমি অবাক হচ্ছিলাম, ইফ সি ওর হার হেয়ার ইন বান অর ইফ ইট ওয়াজ প্লেটেড, আমি ভাবছিলাম মেয়েটি তার চুল খোপা করে বেঁধেছে। বান মানে খোপা করা, বান মানে থোকা করে রাখা, আবার বান মানে আমরা কাঠবেড়ালির যে লেজের গুচ্ছ হয় তাকেও বান বলি, কাঠবেড়ালি ইংরেজিও বান।
তো বান মানে চুলের ক্ষেত্রে খোঁপা, মেয়েটি খোঁপা করে চুল বেঁধেছে, নাকি ইফ ইট ওয়াজ প্লেটেড, নাকি এটা বিনুনি করা ছিল, হেয়ার উভেন ইনটু এ সিঙ্গল স্ট্রেচ, পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ, সম্ভবত এটা ঝুলেছিল, লুজ ওভার হার শোল্ডার্স, তার কাঁধের উপরে আলগাভাবে ঝুলছিল, অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি এই চুলটা খাটো করে কাটা, অর ওয়াজ ইট কাট লাইক দ্য বয়েজ, নাকি বয় কাট চুল ছিল। অর্থাৎ এখন সে কেমন দেখতে সেটা আবিষ্কার করতে সে পেরে গেছে সফলভাবে। মেয়েটা যেই উঠে পড়েছে, সে এখন আবার একটা মেয়েটির সম্বন্ধে তথ্য আবিষ্কার করার জন্য উঠে পড়েছিল যে হাউ ওয়াজ দ্য হেয়ার অফ দ্য গার্ল। দ্য ট্রেন ড্রু স্লোলি ইনটু দ্য স্টেশন, ট্রেন ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোটার্স অ্যান্ড ভেন্ডার্স অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর। যাই হোক, ট্রেন যখন স্টেশনে ধীরে ধীরে প্রবেশ করছে, বাইরে তখন চিৎকার শোনা যাচ্ছে কুলিদের, পোটার্স মানে কুলি, মালবাহক যারা, যারা কুলিজ, COOLIES, পোটার্স অ্যান্ড ভেন্ডার্স, বিক্রেতাদের চিৎকার, অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস, এবং উচ্চস্বরে একজন মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, হাই পিচড ফিমেল ভয়েস। সো হু ওয়াজ দ্য ফিমেল? ইট মাইট বি দ্য গার্লস আন্ট, মেয়েটির সেই পিসিমা যে তাকে রিসিভ করতে এসছে উচ্চস্বরে, চড়া স্বরে তার কথা শোনা যাচ্ছিল। নিয়ার দ্য ক্যারেজ ডোর, এই কম্পার্টমেন্টের দরজার কাছে তার উচ্চস্বরের ডাক শোনা যাচ্ছিল। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, ওই কণ্ঠস্বরটা ন্যারেটার অনুমান করে বলছেন হয়তো ওই মেয়েটির পিসিমার হতে পারে। গুড বাই দ্য গার্ল সেড, মেয়েটা বলল বিদায়। অর্থাৎ এভাবেই দ্য গার্ল বেড গুড বাই টু দ্য ব্লাইন্ড ন্যারেটার, অন্ধ কথককে বিদায় জানালেন। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল। সো ক্লোজ দ্যাট, এতটাই কাছে যে দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ টন্টালাইজিং, তার চুলের সুগন্ধ বেশ আকর্ষণীয় ছিল। অ্যাকচুয়ালি টন্টালাইজিং মানে প্রলুব্ধকারী, লোভনীয়। টন্টালাইজিং মানে কাউকে একদম আকৃষ্ট করা। এন্টাইসিং, টেম্পটিং। অ্যাকচুয়ালি এই টন্টালাইজিং শব্দটা এসেছে গ্রিক মিথোলজি থেকে, টন্টালাস থেকে এসেছে টন্টালাইজিং শব্দটা। টন্টালাস ওয়াজ দ্য লিডিয়ান কিং, সান অফ জিউস অ্যান্ড ফাদার অফ পেলপস। তা সে অপরাধের জন্য শাস্তি পেয়েছিল যে ফল বা জল যা তিনি খাওয়ার জন্য ধরতে যাবেন সেগুলো তার কাছ থেকে সরে সরে চলে যাবে। এবং সেই টন্টালাস থেকেই গ্রিক পুরাণের টন্টালাস বা ট্যান্টালুস থেকে, যিনি লিডিয়ার রাজা ছিলেন এবং দেবরাজ জিউসের পুত্র ছিলেন, তার থেকেই এই টন্টালাইজিং কথাটা এসেছে, যা প্রলুব্ধকারী, আমাদেরকে আকৃষ্ট করে, এন্টাইসিং। অর্থাৎ মেয়েটির চুলের সুগন্ধ ন্যারেটারকে খুব আকৃষ্ট করেছিল। আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড, আমি চাইলাম আমি হাত বাড়াতে, রেইজ মানে প্রসারিত করা, টু স্প্রেড মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, এবং তার চুল ছুঁতে চাইলাম, আমি স্পর্শ করতে চাইলাম। বাট সি মুভড, কিন্তু সে চলে গেল। মেয়েটি স্টেশনের নামবে বলে চলে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম, কেবলমাত্র সুগন্ধির গন্ধখানা, পারফিউম চুলের যে গন্ধ, সেন্ট অর এসেন্স অফ দ্য হেয়ার, স্টিল লিঙ্গার্ড হোয়ার সি হ্যাড স্টুড, তখনও পর্যন্ত ঘুরপাক খেতে লাগলো। লিঙ্গার্ড মানে রয়ে যাওয়া, লিঙ্গার্ড মিনস রিমেইন্ড, লেফট বিহাইন্ড, হোয়ার শি হ্যাড স্টুড, যেখানে মেয়েটি দাঁড়িয়েছিল সেখানে শুধু গন্ধটা থেকে গেল। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি দ্য ন্যারেটার্স আদার সেন্সরি অর্গানস, পাঁচটা ইন্দ্রিয় থাকে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে ভিজুয়াল ইমেজারি তিনি পাচ্ছেন না বটে, কিন্তু নাক দিয়ে গন্ধ, অডিটরি সেন্সেশনস, অলফ্যাক্টরি সেন্সেশনস এবং ট্যাক্টাইল সেন্সেশনস, অল ওয়ার অ্যাক্টিভ। চোখ ছাড়া আর বাদ বাকি যে চারটা ইন্দ্রিয়, এবং সেখান থেকে সেই ইন্দ্রিয়গুলো দিয়ে যথেষ্টভাবে সে তার পারিপার্শ্বিক পরিস্থিতিকে বিবেচনা করতে পারত এবং গ্রহণ করতে পারত। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, ডোরওয়ে মানে প্রবেশপথ, অর্থাৎ ট্রেনের ওঠার দরজার কাছে একটা গন্ডগোল দেখা গেল। এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, একজন মানুষ, যিনি একজন লোক যে কম্পার্টমেন্টে উঠছিল, স্ট্যামার অ্যান্ড অ্যাপোলজি, তিনি তোতলাতে তোতলাতে ক্ষমা চাইলেন। অ্যাপোলজি মানে ক্ষমা, বেগিং ফরগিভনেস, তিনি ক্ষমা চাইলেন। আসলে এখানে যে ম্যানের কথা বলা হচ্ছে, এ ম্যান রেফার্স টু দ্য থার্ড কো প্যাসেঞ্জার, হি ওয়াজ অ্যানাদার ট্রাভেলার। দেন দ্য ডোর ব্যাংড,
তা সেই ভদ্রলোককে তোতলাতে তোতলাতে ক্ষমা চাইতে শোনা গেল, তারপরে দরজা বন্ধ হয়ে গেল। ব্যাংড মানে সশব্দে বন্ধ হয়ে যাওয়া। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, এবং জগৎটা আবারও বন্ধ হয়ে গেল। শাট আউট মানে বন্ধ হয়ে যাওয়া, ক্লোজড এগেন। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার বসার জায়গায় ফিরে এলাম। রিটার্ন মানে ফিরে আসা, বার্থ মানে বসা বা শোয়ার জায়গা ট্রেনে। দ্য গার্ড ব্লু হিজ হুইসেল, প্রহরী বাঁশি বাজালেন। অ্যান্ড উই মুভড অফ, এই মুভড অফ ট্রেনের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, এবং আমরা আবার চলতে শুরু করলাম, অর্থাৎ আমাদের ট্রেন এগিয়ে চলল। ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, আরও একবার আমাকে নতুন খেলা খেলতে হবে, এবং এবারে সেই খেলা খেলতে হবে, এবং এবারে নতুন কোনো ফেলো প্যাসেঞ্জার, ফেলো ট্রাভেলার, সহভ্রমণকারী এবারে নতুন হবে, এবং তার সঙ্গে সেই খেলা। কি খেলা? অন্ধত্বকে লুকিয়ে রেখে যেন তিনি একজন সাইটেড পারসন, এভাবেই তিনি নিজেকে উপস্থাপিত করবেন। আসলে তিনি তার অন্ধত্বকে লুকিয়ে রাখতে চান বেশ কয়েকটি কারণে। প্রথমত, তিনি আনওয়ান্টেড সিম্প্যাথি বা অযাচিত কারুর কাছ থেকে সহানুভূতি পেতে চান না। 2 নম্বর, তিনি যথেষ্ট ইমাজিনেটিভ এবং ভিজিয়নারি, তিনি কল্পনাপ্রবণ, অন্যভাবে তার ভিশন রয়েছে, তাই সে তার অন্ধত্বকে কোনোভাবে প্রকাশ করতে চায় না। দ্য ট্রেন গ্যাদার স্পিড, ট্রেন গতি তুলল। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, চাকাগুলো আবার তাদের গান ধরলো। আসলে গান ধরা মানে এখানে নতুন একটা ছন্দ ধরলো, নতুন ছন্দে কম্পার্টমেন্ট এর চাকাগুলো, ট্রেনের চাকাগুলো চলতে শুরু করলো। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক, এবং ট্রেন গাড়িটি কোঁকিয়ে উঠল। গ্রোন্ড মানে কোঁকিয়ে ওঠা, ক্যাচ ক্যাচ শব্দ করা। মেড ডিপ সাউন্ড অ্যাজ ইফ ইন পেইন অ্যান্ড শুক, এবং কেঁপে উঠতে লাগলো, নড়ে উঠল, ট্রেম্বলড। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানলাটা দেখতে পেলাম। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং এর সামনে বসলাম, জানলার সামনে বসলাম। স্টেয়ারিং ইন্টু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, এবং এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। স্টেয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। গেজিং ইন্টু দ্য ডে লাইট, আলোর দিকে তাকিয়ে রইলাম। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যেটা আমার কাছে অন্ধকার ছিল। আসলে ন্যারেটারের এই রিয়েলাইজেশন যে আলোর দিকে তাকিয়ে থাকা, দিবালোকের দিকে তাকিয়ে থেকে যেটা অন্ধকার, এই উপলব্ধিটা আমাদের যেন জেমস জয়েসের অ্যারাবি গল্পের শেষ লাইনের কথা মনে করে দিচ্ছে। গেজিং আপ ইন্টু দি ডার্কনেস আই স মাইসেলফ অ্যাজ এ ক্রিয়েচার ড্রিভেন অ্যান্ড ডিরাইডেড বাই ভ্যানিটি। আসলে এইভাবে আমরা এগিয়ে যাই, কিন্তু শেষে গিয়ে উপলব্ধি করি আমরা আসলে কিছুই পাইনি। আমাদের জীবনটাই এভাবে আমাদের প্রতীক্ষার সামনে দাঁড় করিয়ে দেয়। লাইফ ইজ এ ভিভিড ওয়েটিং। ন্যারেটার একটা মেয়ের সঙ্গে কথোপকথন করলো, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলো, তার একটা সুন্দর সুখস্মৃতি তৈরি হলো তার মধ্যে, কিন্তু সেটা দীর্ঘক্ষণ স্থায়ী হলো না। So many things are happening outside the window, জানলার বাইরে কত জিনিস ঘটে যাচ্ছে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটা একটা চমৎকার খেলা হতে পারে। ফ্যাসিনেটিং মানে চমৎকার, ইন্টারেস্টিং গেম। গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, এটা অনুমান করা বেশ চমৎকার ব্যাপার হবে, একটা মজাদার খেলা হবে যে অনুমান করার ব্যাপারে। ইমাজিনিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বাইরে কি চলছে, এটা সে ভাবলো যে এটা একটা চমৎকার খেলা হতে পারে। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, লোকটি যে ট্রেনের কম্পার্টমেন্টে উঠেছিল, ব্রোক ইন্টু মাই রেভারি, আমার দিবাস্বপ্ন ভাঙলো। রেভারি মিনস ডে ড্রিমিং, অর্থাৎ ন্যারেটার ওয়াজ এনগেজড ইন্টু হিজ ওন মাইন্ড, নিজে মনে ব্যস্ত ছিলেন, বাইরের খেলা খেলছিলেন, কি চলছে সেটা সম্বন্ধে। হঠাৎ করে তার এই ডে ড্রিমিং, দিবাস্বপ্ন ভাঙলো। দ্য থার্ড কো প্যাসেঞ্জার, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেড, তিনি বললেন আপনি বোধহয় হতাশ হবেন। I am not nearly as attractive a traveling companion as the one who just left. আমি কাছাকাছি ততটা আকর্ষণীয় একজন ভ্রমণ সঙ্গী নই তার মতো, সেই মেয়েটির মতো যে এক্ষুনি ট্রেন থেকে নেমে গেল। অর্থাৎ সেও কিন্তু বিফুল্ড হয়েছে, ঠিক আগের প্যাসেঞ্জারের মতোই, যেন যে ন্যারেটারকে সে একজন সাইটেড পারসন হিসাবে ধরে নিল। তাই সে বলল যে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি হতাশ হবেন। ডিসঅ্যাপয়েন্টেড মানে ফ্রাস্ট্রেটেড, ডেসপেয়ার। দ্যাট আই এম নট নিয়ারলির অপোজিট ওয়ার্ড হবে ফার, অ্যাজ অ্যাট্রাক্টিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। সি ওয়াজ এন ইন্টারেস্টিং গার্ল, আই সেড, আমি বললাম হ্যাঁ সত্যি মেয়েটি খুব চমৎকার ছিল, আকর্ষণীয় ছিল। ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট,
আচ্ছা, আপনি কি আমায় বলতে পারেন যে মেয়েটির চুল আর লম্বা ছিল নাকি মেয়েটির চুল ছোট করে কাটা ছিল? শর্ট, শর্ট মানে কাটো। আই ডোন্ট রিমেম্বার, হি সেড সাউন্ডিং পাজলড। আমার মনে পড়ছে না, সে বলল। হি রেফার্স টু দ্য থার্ড কো প্যাসেঞ্জার, নতুন যে সহযাত্রী, ট্রাভেলিং কম্পেনিয়ন হিসাবে সাহারানপুর স্টেশনে যে লোকটি উঠেছে, সে বলল আমার তো মনে পড়ছে না। তাকে বেশ হতবাক শোনালো। পাজলড মানে হতভম্ব। হি ওয়াজ পারপ্লেক্সড, বিউইল্ডার, সে অবাক হয়ে গেছে। বিউইল্ডার মানে কিংকর্তব্য বিমূঢ়, কি বলবে খুঁজে পাচ্ছে না। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, নট হার হেয়ার। এবং তিনি তারপরে বললেন কোটেশনের মধ্যে, অর্থাৎ সেই থার্ড কো প্যাসেঞ্জারের উক্তি এটা, যে আমি তার চোখ দেখেছি। আই নোটিসড মিনস আই অবজার্ভড দ্য আইজ, নট হার হেয়ার। আমি তার চুল দেখিনি, বটে আমি কিন্তু তার চোখগুলো দেখেছি। সি হ্যাড বিউটিফুল আইজ, তার চোখগুলো খুব সুন্দর। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলোর তার কাছে কোনো ব্যবহার নেই। ব্যবহার নেই মানে এখানে থার্ড কো প্যাসেঞ্জার জানান দিচ্ছে দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড, সেটাই সে বলছে। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে তো সম্পূর্ণ অন্ধ ছিল। ডিডন্ট ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করনি? অর্থাৎ সে এই ব্লাইন্ড ন্যারেটরকে বলছে যে তুমি কি লক্ষ্য করনি যে মেয়েটির চোখগুলো খুব সুন্দর ছিল, কিন্তু ওগুলোর কোনো উপযোগিতা বা ব্যবহার ছিল না। অর্থাৎ সি ওয়াজ টোটালি ব্লাইন্ড। এবং এই যে শেষ প্রশ্নটা, ডিডন্ট ইউ নোটিস, আপনি কি লক্ষ্য করেননি বা তুমি কি লক্ষ্য করনি? ওয়ান্স এগেন দ্য নিউ প্যাসেঞ্জার ফেল্ট সারপ্রাইজড at the narrators being unaware of the girl's blindness, মেয়েটির অন্ধত্ব যে সে জানতে পারেনি এটা নিয়ে সে অবাক। He probably came to know about it at the time of getting in. The girl had a collision with him and he apologized to her. এবং সেই জন্যই সে কিন্তু ক্ষমা চেয়েছিল এবং ক্ষমা চাইতে চাইতে ট্রেনে উঠেছিল। সম্ভবত মেয়েটির সঙ্গে ট্রেন থেকে নামার সময় মেয়েটি এবং থার্ড কো প্যাসেঞ্জার ট্রেনে ওঠার সময় ধাক্কা লেগেছিল, সেই কলিশনের জন্য তারা ক্ষমা চেয়েছিল এবং সেখান থেকেই তিনি জানতে পেরেছেন। এবং এই ডিডন্ট ইউ নোটিস আরো ইন্ডিকেট করছে এই যে থার্ড কো প্যাসেঞ্জার তিনিও কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছেন না বা বুঝতে পারেননি দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড। ফলে আমরা গল্পের শেষে এসে একটা সিচুয়েশনাল আইরনি পেলাম। সিচুয়েশনাল আইরনিটি কি না, ন্যারেটর এতক্ষণ চেষ্টা করে গেছে মেয়েটিকে বোকা বানানোর জন্য যে সে দেখতে পায় এবং সে তার অন্ধত্বকে লুকিয়ে রাখার একটা চরম চেষ্টা করে গেছে। কিন্তু কার কাছে চেষ্টা করে গেছে? যার কাছে সে চেষ্টা করেছে সে নিজেই অন্ধ, অর্থাৎ অন্ধের কাছে তার অন্ধত্বকে লুকানোর চেষ্টা করেছে। এবং এটাই হচ্ছে এখানের সিচুয়েশনাল আইরনি। অন্যান্য গল্পে যেমন করে আমরা ও হেনরির গল্পে, মপাসার গল্পে, গিদা মপাসার গল্পে যেমন করে আমরা এই ধরনের সিচুয়েশনাল আইরনি এবং টুইস্ট অ্যাট দ্য এন্ডিং পাই, রাস্কিন বন্ডের এই গল্পটা কিন্তু খুব চমৎকার একটা এন্ডিং। সো ফ্রেন্ডস, লেট আস হ্যাভ এ লুক at a few things about the story. গল্পটির আরো বেশ কয়েকটি জিনিস যেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে, সেটা হচ্ছে সোর্স অফ দ্য টেক্সট। দ্য টেক্সট হ্যাজ বিন টেকেন ফ্রম কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ। কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ, এইখান থেকে, এই বইটি থেকে এই গল্পটি কিন্তু নেওয়া হয়েছে। আদার টাইটেলস অফ দ্য টেক্সট, গল্পটির অন্যান্য যে নামকরণগুলো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য গার্ল অন দ্য ট্রেন, দ্য আইজ আর নট হেয়ার। এই দুটো নামে পরে এই গল্পটা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হয়েছে। The Girl on the Train and The Eyes Are Not Here are the two other titles of the text. Narrative of the text, the first person narrative technique has been used. Blind narrator এর রেসপেক্টে যেহেতু বর্ণিত হয়েছে এবং আই বলে সে বর্ণনা করেছে আইনেস দিয়ে, তাই এটাকে ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক বলা হয়। সেটিং অফ দ্য টেক্সট, গল্পটা কোথায় সেট হয়েছে না ট্রেন কম্পার্টমেন্ট, রোহনা টু সাহারানপুর মেনলি, এবং তারপরেও যদিও এটা কন্টিনিউ হচ্ছে কিন্তু ট্রেন কম্পার্টমেন্টেই গোটা গল্পের প্রেক্ষাপট। এবারে আমরা নজর দেব দ্য প্লট ডায়াগ্রাম অফ দ্য স্টোরি। এবং এই গল্পটা এত সুন্দরভাবে গ্রন্থিত হয়েছে, অভিন্ন হয়েছে, এর স্ট্রাকচারটা যে কোনো নাটকের মতো নাটকীয়ভাবে একটা রূপ পেয়েছে। একটা পূর্ণাঙ্গ নাটকে 5টা ভাগ থাকে। নাম্বার 1 এক্সপোজিশন, গল্পের শুরু। নাম্বার 2 রাইজিং অ্যাকশন, উপরের দিকে যখন উঠছে। নাম্বার 3 নিচের দিকে নামছে, তার আগে একটি ঘটনা ঘটে, চূড়ান্ত ঘটনা, তাকে বলা হয় ক্লাইম্যাক্স। 4 নম্বর ফলিং অ্যাকশন এবং 5 নম্বর কমেডির ক্ষেত্রে ডিনাউমেন্ট, ট্র্যাজেডির ক্ষেত্রে ক্যাটাস্ট্রফি কিংবা সোশ্যাল প্লেগুলোর ক্ষেত্রে রেজলিউশন, একটা সিদ্ধান্তে উপনীত হওয়া। ফলে এক্সপোজিশন এখানে গল্পের
শুরু যেখানে হচ্ছে রোহনা স্টেশন, হোয়ার দ্য গার্ল বোর্ডেড দ্য ট্রেন। যদিও এটা একটা জার্নি, এটা সিম্বলিক্যাল জার্নি কিন্তু বোঝাচ্ছে, এবং টাইটেলের প্রাসঙ্গিকতায় পরে আসছি, কিন্তু রোহনা স্টেশন যেখানে মেয়েটি ট্রেনে উঠেছিল সেখান থেকেই গল্পের শুরু। তারপরে রাইজিং অ্যাকশন, মেয়েটির সঙ্গে ব্লাইন্ড ন্যারেটরের কথোপকথন, অ্যান্ড দ্য রোমান্টিক ফিলিংস অ্যান্ড ইনফ্যাচুয়েশন। দেন দ্য ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সে কোন জায়গায় পৌঁছেছে না, অলরেডি আমরা টেক্সট পড়ার সময় আলোচনা করেছি। হোয়েন দ্য ন্যারেটর ওয়ান্টেড টু লাভ ফর দ্য গার্ল, যখন মেয়েটি বলেছিল যে হোয়াই আর ইউ সো সিরিয়াস, তখন ন্যারেটর বলছেন আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, তার জন্য আমার হাসা উচিত, কিন্তু দ্য থট অফ লাফটার অনলি মেড হিম ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি, তাই হি কুড নট লাভ, তিনি হাসতে পারলেন না। এই জায়গাটা ক্লাইম্যাক্স। নেক্সট ফলিং অ্যাকশন। ফলিং অ্যাকশন যখন মেয়েটি ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, দ্য গার্ল গট আপ, বেড গুড বাই টু দ্য ব্লাইন্ড ন্যারেটর, অ্যান্ড দ্য নিউ প্যাসেঞ্জার গট ইন। And what is the resolution of the last part? The new passenger came to know, through the new passenger, the narrator came to know that the girl was also blind. মেয়েটিও অন্ধ ছিল, এটা নিউ প্যাসেঞ্জারের কাছ থেকে তিনি জানতে পারলেন। এইভাবে গল্পের নাটকীয় রূপ প্রকাশিত হয়েছে। গল্পে অনেকগুলো বিষয় ফুটে উঠেছে বিভিন্নভাবে, যে একটা লেট মোটিভ that occurs in many of its stories, the journey of the train, particularly sub-Himalayan trek through nondescript railway stations like Saharanpur, Dera, Deoli, Shamli. এই ট্রেন জার্নি এটা একটা থিম। নাম্বার 2 যে থিমটা আমাদের আকৃষ্ট করে রাস্কিন বন্ডের, সেটা হচ্ছে দ্য রিলেশনশিপ অ্যান্ড লাভ বিটুইন ম্যান অ্যান্ড ওম্যান। এখানে যদিও ম্যান অ্যান্ড ওম্যানের সেই টিপিক্যাল লাভকে দেখানো হয়নি, কিন্তু এখানে এক ধরনের ইনফ্যাচুয়েশন তিনি দেখিয়েছেন বিটুইন দ্য ব্লাইন্ড ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল কো প্যাসেঞ্জার, সেটাও এই গল্পের আর একটা বিষয়। এবং এই গল্পের সবচেয়ে যেটা বড় জিনিস সেটা হচ্ছে সিচুয়েশনাল আইরনি। সেটা আমরা একদম গল্পের শেষে গিয়ে পেয়েছি, যে ন্যারেটর নিজের অজান্তেই মেয়েটির কাছ থেকে তার অন্ধত্বকে লুকোনোর চেষ্টা করেছে, এবং আলটিমেটলি হি কামস টু নো দ্যাট দ্য গার্ল হারসেলফ ওয়াজ ব্লাইন্ড অ্যান্ড অল দ্য অ্যাটেম্পটস ওয়ার নাথিং বাট ফিউটাইল অ্যাটেম্পটস। তার চেষ্টাগুলো, প্রচেষ্টাগুলো, তার অন্ধত্ব লুকানোর যে চেষ্টাগুলো সে করে গেছে গোটা গল্পটা জুড়ে, সেটা বৃথা একটা চেষ্টা। ফলে দ্য আইজ হ্যাবিটের যে ইট মানে বহুমুখী তাৎপর্য থাকতে পারে। গল্পটিতে যে দুটো মূল চরিত্র, দুজনই অন্ধ মানুষ উপস্থিত, একে অপরকে না দেখে তারা নিজেদের মধ্যে এক ধরনের বন্ধন গড়ে তুলেছে। এটি সম্ভব হয়েছে কারণ যদিও তাদের চোখের দৃষ্টি নেই, কিন্তু তাদের এক ধরনের অন্তর্দৃষ্টি আছে। সো দ্য আইজ হ্যাভ ইট মিনস দ্য আইজ হ্যাভ দ্য ইনার সাইট, ইনার ভিশন, হুইচ হেল্পস দেম টু ওভারকাম দেয়ার ফিজিক্যাল ইনফরমিটি অর সে ব্লাইন্ডনেস। তাদের যে শারীরিক অক্ষমতা, শারীরিক অন্ধত্ব, তাকে জয় করতে সাহায্য করেছে। তাই তাদের এটি আছে, অর্থাৎ তাদের চোখে অন্তর্দৃষ্টি আছে। অন্যভাবে এই অন্তর্দৃষ্টির বদলে আমরা কল্পনাও বলতে পারি। আবার ব্লাইন্ড ন্যারেটরের ক্ষেত্রে তার চোখ নেই, কিন্তু আদার সেন্স অর্গানস আর মোর অ্যাক্টিভ রাদার, অনেক বেশি সক্রিয়। তাই এই গল্প জুড়ে চোখের দৃষ্টি এবং দৃষ্টি না থাকা, এটা নিয়েও বিভিন্নভাবে মন্তব্য করা হয়েছে। একটা জায়গায় যেখানে ব্লাইন্ড ন্যারেটর বলছেন যে ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট, যাদের চোখ থাকে তাদের ঠিক সামনে থাকা জিনিস তারা দেখতে পায় না, আবার যারা অন্ধ বা খুব কম দেখে তারা অতি প্রয়োজনীয় জিনিসগুলো তাদের গ্রহণ করতে হয়। ফলে দ্য স্টোরি থ্রু আউট দ্য প্লট কমেন্টস অন দ্য matter of seeing, and at the end the notion found in La Petite Prince, but the eyes are blind, one must look into the heart. La Petite Prince উপন্যাসের ও ঠিক এই একই জিনিসটা আমরা দেখতে পাই। So the title brings out the true worth of the gift of sight, and it summarizes the entire plot. Through the predicament of the blind narrator and the girl, the writer wishes to convey that it is only the eyes that have the power to help us form
an accurate impression of the world around us. So the title is just and appropriate because the short story The Eyes Have It revolves around blindness and the ways to overcome blindness, though it is the physical eyes or the imaginative eyes, whether it is through the eyes or the inner sight, বাইরের চোখ দিয়ে হতে পারে, আভ্যন্তরীণ চোখ দিয়ে হতে পারে, এই দেখা সেটাই এখানে উপজীব্য হয়ে উঠেছে। তাই অবভিয়াসলি দ্য টাইটেল ইজ জাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট।